আচ্ছা, এ যাবৎকালে আসলে যা পড়ছি আজকে তার আরেকটা হচ্ছে লেকচারের টপিক, সেটা হচ্ছে সন্ধির সংজ্ঞা। এখন সন্ধি বলতে কি বোঝায় বা সন্ধি কি, আমরা এই জিনিসটা আসলে বুঝবো, এবং পাশাপাশি সন্ধি শব্দের অর্থের যেই প্রকারভেদ বা সন্ধি যে কি বলতে কি বোঝায়, সকল কিছু আসলে আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি। আর তো সন্ধি ও সন্ধির প্রকারভেদ। সন্ধির সংজ্ঞা হচ্ছে, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। এখন এই যে মিলনটা আসলে কিসের হবে, এটা হচ্ছে ধ্বনির মিলন। সন্ধি শব্দের ব্যুৎপত্তি হচ্ছে সম যোগ ধি, অর্থাৎ সন্ধি শব্দটারও যদি আপনি সন্ধি করেন তখন এটা আসবে যে সম যোগ ধি, সন্ধি। কথা কি শোনা যাচ্ছে, তাই না? জি স্যার, শোনা যাচ্ছে। পরস্পর পরস্পর দুটো ধ্বনির মিলনে, এই যে বললাম আসলে সন্ধি কিসের মাধ্যমে হয়, সন্ধি হয় হচ্ছে দুটো ধ্বনির মিলনে। যে ধ্বনিগত পরিবর্তন হয় তাকে সন্ধি বলে, যে ধ্বনিগত মিলন হয় তাকে বলা হয় সন্ধি। অর্থাৎ কি, পরস্পর দুটো ধ্বনির মিলনে যে ধ্বনিগত পরিবর্তন হয়, যে সম একটা ধ্বনি, ধি একটা ধ্বনি, কিন্তু সেটা একত্র হয়ে সম যোগ ধি হয়ে যাচ্ছে কি, সন্ধি। তাহলে এইটা আমাদের কি নতুন একটা ধ্বনির সৃষ্টি করতেছে, যেটাকে হচ্ছে সন্ধি বলে আখ্যায়িত করা হচ্ছে। এবার সন্ধি আরেকটা যদি দেখি, সেটা হচ্ছে সন্ধি দুটি ধ্বনির মিলনের নামই হচ্ছে সন্ধি। এটা শুভ, আর একটা হচ্ছে ইচ্ছা। শুভ যোগ ইচ্ছা, এটা হয়ে যাচ্ছে কি, শুভ যোগ ইচ্ছা হয়ে যাচ্ছে আমাদের শুভেচ্ছা। এবার আসলে সন্ধি কেন বলা হয় বা সন্ধি কেন করা হয়, এটার কিছু আমরা উদ্দেশ্য দেখব। সন্ধির প্রধান উদ্দেশ্য হচ্ছে উচ্চারণের সুবিধা ও উচ্চারণের সুবিধা করা, দ্বিতীয় হচ্ছে ধ্বনিগত মাধুর্য তথা ভাষার মাধুর্য সৃষ্টি করা। তারপর আসা হচ্ছে, এরপর আসতেছে হচ্ছে আসলে পাশাপাশি উভয় বর্ণের মিলনে একটি করে নতুন বর্ণের সৃষ্টি হয়। উভয় ভাই, ওই আমি মুস্তাকিম, ওই যে ক্লাসের ভিতর কারেন্ট চলে গেছিল, তাই বলছিলাম যে গ্রুপে একটা মেসেজ দিয়ে দিতে, তা আসছে, আমি ক্লাস শুরু করছি। ও না, ওইটা তো নাই, আর এইটা তো আমি রেকর্ড করতেছি। আসলে খুঁজতে হবে আদৌ আছে কিনা। আচ্ছা, তো আমি আপনার ক্লাস শেষ করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ধ্বনিগত মাধুর্য তথা ভাষার মাধুর্য সৃষ্টি, দ্বিতীয়ত হচ্ছে পাশাপাশি উভয় বর্ণের মিলনে নতুন বর্ণের সৃষ্টি হয়। সন্ধি ভাষাকে সাবলীল ও শ্রুতিমধুর করে। এখন শুভ যোগ ইচ্ছা, শুভ যোগ ইচ্ছা এরকম যদি বারবার বলতে থাকেন, এটা কিন্তু আসলে আপনার ভাষার যে আপনার শ্রুতি মধুরতা বা সাবলীলতা, এটা কিন্তু কোনোভাবেই কাম্য হয় না বা সেভাবে আসে না। এখন আসে আসে দুটি বর্ণ মিলনে একত্রে সন্ধি হয়, কয়টা বর্ণ মিলনে, দুটি বর্ণ মিলনে। এবার যদি আসলে আমরা একটু বিস্তারিত যাই, সেটা হচ্ছে কি নতুন শব্দ গঠন করে, অর্থাৎ সন্ধির পাশাপাশি আরেকটা কি নতুন শব্দ গঠন করতেছে। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসলে এগুলা, এই সন্ধি পড়তে গেলে এগুলো পড়তে হয়। প্রথম হচ্ছে অব্যয় পদের সন্ধি হয় না। আপনারা অব্যয় পদ সকলে চেনেন, আসলে অব্যয় পদের সন্ধি হয় না। এবার আসা হচ্ছে বাংলা ক্রিয়াপদের সঙ্গে কোনো সন্ধি হয় না। এরপরে আছে সন্ধির বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ। সন্ধির বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ। সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ হলো সমযোগ ধি, সম যোগ ধি। এটা চাইলে আপনারা খাতায় নোট করে নিতে পারেন। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। খাঁটি বাংলায় বিসর্গ সন্ধি হয় না, আর সন্ধিতে শব্দের ক্রম অক্ষুণ্ণ থাকে, যেমন বিদ্যা যোগ আলয় হয়ে যাচ্ছে বিদ্যালয়। তাহলে এই যে শব্দের ক্রমানুগ সেটা অক্ষুণ্ণ থাকছে, তো আলয় যোগ বিদ্যা কিন্তু হচ্ছে না। এখানে হচ্ছে কি, যে আগে আসছে বিদ্যা, এরপর আসছে আলয়, এটা হয়ে যাচ্ছে বিদ্যালয়। এবার আসা হচ্ছে তিনটি উপায়ে সন্ধির মিলন ঘটে। কয়টি উপায়? তিনটি উপায়।
প্রথমটি হচ্ছে ধ্বনির মিলন। রবি যোগ ইন্দ্র, এটা হচ্ছে রবীন্দ্র। এখানে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি অর্থাৎ রবির এইটা এবং এইটা যোগ হয়ে হচ্ছে কি রস্বই দীর্ঘইকার হয়ে যাচ্ছে, রস্বই রস্বই হয়ে যাচ্ছে দীর্ঘইকার। যে এখানে দেখেন প্রথম রস্বই রস্বই আছে এবং দ্বিতীয়ত দীর্ঘইতে রূপান্তরিত হচ্ছে। আবার দেখেন ধ্বনি লোপ, হিম যোগ আলয়, এখানে আটা লোপ পাচ্ছে, হিমালয়। দেখেন প্রথম শব্দের শেষে অবস্থিত অধ্বনি শেষ শব্দটি আ ধ্বনির সাথে মিলিত হওয়ার ফলে অটা লোপ পাচ্ছে। দুঃখিত, আমি হয়তো বা আর কথা বলছি, এখানে লোপ পাচ্ছে হচ্ছে অ। এবার ধ্বনির বিকৃতি বা পরিবর্তন, যেমন চিত যোগ ময়, চিন্ময়, চিত যোগ ময়, চিন্ময়। প্রথম শব্দের খণ্ডতা বিকৃত হয়ে দন্তনা হয়েছে। তারপর রাজ যোগ নি, রাজনী, এখানে দ্বিতীয় শব্দের দন্তনা পরিবর্তন হয়ে ইও হয়েছে। এবারে আসলে ধ্বনি ও সমাসের পার্থক্য। শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। আর অপরদিকে সমাস হচ্ছে একাধিক পদের একাধিকরণ, অর্থাৎ আমাদের সমাস কাজ করে হচ্ছে পদ দিয়ে। আপনাদের হয়তোবা বলছিলাম যে বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ, আর আমাদের ধ্বনি মিলিত হয়ে হচ্ছে শব্দ গঠিত হচ্ছে। তাহলে ক্ষুদ্র পরিসরে অবশ্যই সন্ধি কাজ করে, অর্থাৎ শব্দ যোগ শব্দ, মাউস দিয়ে আসলে লেখা খুব টাফ, শব্দ যোগ শব্দ হয় হচ্ছে আমাদের একটা সমাসের বা একটা পদ, আর আমাদের ধ্বনি যোগ ধ্বনি দিয়ে হচ্ছে একটা শব্দ। এবার হচ্ছে সন্ধি সম্পর্ক ধ্বনি বা বর্ণের সাথে আসলে সমাসের সম্পর্ক পদ বা শব্দের অর্থগত বৈশিষ্ট্যের সাথে, যেটা এতক্ষণ আলোচনা করলাম। সন্ধিতে ধ্বনির সংকোচন ঘটে, সমাসে পুরো বাক্যের সংকোচন ঘটে। অর্থাৎ সন্ধি কাজ করে শুধু ধ্বনি নিয়ে, আর সমাস কাজ করে একটা পুরো বাক্য নিয়ে। এবার আসা হচ্ছে আসলে সন্ধির প্রকারভেদ। খাঁটি বাংলা সন্ধি এটা হচ্ছে দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর তৎসম শব্দের সন্ধি হচ্ছে তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আরেকটা হচ্ছে বিসর্গ সন্ধি। এখন যদি প্রশ্ন করা হয় আসলে যে আমাদের স্বরসন্ধি কয় প্রকার বা বাংলা সন্ধি কয় প্রকার, আসলে বলতে পারবেন আপনারা? সাধারণত দুই প্রকার। আপনারা উত্তর ইতিমধ্যে দেখছেন, তো এটার চালাকি কোনো করার কায়দা নাই। আচ্ছা, স্বরসন্ধি। স্বরসন্ধি হলো পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনির বর্ণের মিলন, যেমন পরি যোগ ইক্ষা। এখানে রস্বইকার এবং দীর্ঘইকার মিলিত হয়ে দীর্ঘইকার সৃষ্টি হয়েছে। আবার এখন কিছু নিয়ম দেখি, সেটা হচ্ছে শব্দে অ বা আকার থাকলে সন্ধি বিচ্ছেদে অ বা আ প্লাস অ বা আ হবে। যেমন নর যোগ অধম। আমরা যখন এটা দেখবো আসলে আমাদের তো দিয়ে দেয়, এটা আমরা ভেঙে আসি এটাই, তো এই জন্য আমাদের আসলে এই যে শব্দটা আমাদের এই ফরম্যাটেই তো আসে। আপনার পরীক্ষায় দিয়ে থাকবে হচ্ছে এরকম একটা শব্দ, আপনি বলবে যে নিচে কোনটা সন্ধি বিচ্ছেদ। তাহলে এখানে আছে কি নরা ধম। এখন আমাদের যখন সন্ধি বিচ্ছেদ করেছে এখন দেখেন নর, আর এখানে হচ্ছে অধম। এখানে দুইটাই দেখেন অ, নরেরও এখানে অ, এইখানে অধমেও অ। এবার আপনি যদি আর অ দেখেন, আশাতীত, এখানে হচ্ছে কি আশা যোগ অতীত। এটা আশার শেষে কিন্তু আ আছে, আর অতীতের শুরুতে অ আছে। তাহলে একটা আ একটা অ, এটা দিয়ে আসলে কি স্বরধ্বনি হচ্ছে। আবার যদি আপনি দুইটা আই দেখতে চান, সেটা হচ্ছে দুইটা দুইটা হ্যাঁ, মহাশয়, মহা যোগ আশয়। এখন মহার এখানে একটা আকার আছে, আবার দেখেন আশয়ের এখানে একটা আকার আছে, তাহলে আ দিয়ে আ হয়ে যাচ্ছে। অর্থাৎ অ বা আ বা আ বা অ থাকলে এটা পরবর্তীতে আপনার আহ রূপান্তরিত হয়ে যায়, বা কিছু কিছু ক্ষেত্রে অ থাকে, কিন্তু অ থেকে বেশি আয়ের নিয়মটাই বেশি আমাদের এখানে পরিদর্শিত হয়। এবার আসি নিয়ম 2। আচ্ছা, নিয়ম 1-এ কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার, সমস্যা নাই, বোঝা গেছে। তাহলে সকালের দিকে ক্লাস করবেন? স্যার সকালে কলেজ হচ্ছে কয়টায়? স্যার 9টা থেকে। বাকিরা ফাঁকা আছেন? জি স্যার। রেকর্ড ক্লাস করে নিন তাহলে, যার কলেজ আছে। ক্লাস তো অনেকগুলো গ্যাপ গেছে এখন, এখন গ্যাপ গেছে তো অনেকগুলো ক্লাস। আবার
পরবর্তী সপ্তাহতে আবার পরীক্ষা শুরু, আমার এই সপ্তাহে তো বলছিলাম। তো তখন আবার একটু গ্যাপ যাবানে, ধরেন পরীক্ষার আগের দিন বা পরের দিন পড়ানো হবে না, তো তার থেকে এখন ফাঁকা আছি যেহেতু একটু বেশি বেশি করে পড়ে নেন। কালকে সকালে হয়তো জিকে ক্লাস নিলে আমি টাইম জানায় দেব। আচ্ছা, নিয়ম 2, শব্দে একার থাকলে সন্ধি বিচ্ছেদে অ বা আ প্লাস রস্যই বা দীর্ঘই হবে। যেমন আপনারা একটা দেখতেছেন শুভেচ্ছা। আচ্ছা, শুভেচ্ছা দেখেন এখানে একার ব্যবহার হয়েছে। এখন এটা যখন আমি বিচ্ছেদ করতেছি তখন আসতেছে কি শুভ যোগ ইচ্ছা, শুভ যোগ ইচ্ছা। তাহলে শুভর এখানে কি আছে অ, আবার ইচ্ছার এখানে কি আছে রস্যই। তাহলে অ রস্যই যুক্ত হয়ে কি হচ্ছে এ। তাহলে এখানে কি হচ্ছে অ। মেইন হচ্ছে কি আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে 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 মুখের আগায় চলে আসবে যখন, তখন আসলে আপনি বলতে পারবেন যে কোনটা কোনটা শব্দ আছে। যেমন নরেশ, নর যোগ ইস। আপনারা নরেশ যখনই পড়বেন অনেকেই মনে আসে নর যোগ এস, কিন্তু এখন যখন আমরা নিয়মটা জানি যে একার গঠিত সন্ধি বিচ্ছেদ আসলে যদি প্রথমে অ বা আ থাকে পরেরটা রস্যই বা দীর্ঘই হয়, তাহলে নরেশ, নরের এখানে হচ্ছে অ থাকে আর ইসের এখানে তাহলে দীর্ঘই। আবার যদি আপনি ঢাকেশ্বরী পড়েন, ঢাকা যোগ ঈশ্বরী, আপনি বোধহয় ঢাকে যোগ ঈশ্বরীও বলতে পারেন যে ঢাকে যোগ ঈশ্বরী। কিন্তু আসলে আমরা জানি যে সন্ধি বিচ্ছেদের ফলাফলে যদি একার থাকে এটা কি সন্ধি? স্বরসন্ধি। কি সন্ধি হচ্ছে দেখেন অ, আ, অ, আ বা রস্য দীর্ঘ এগুলোকে কি বলে? স্বরবর্ণ বলে। কি সন্ধি হচ্ছে? স্বরসন্ধি। এখন এখানে দেখবেন ঢাকা যোগ ঈশ্বরী, ঢাকার এখানেও আকার আছে, ঈশ্বরীর এখানে দীর্ঘইকার আছে। তাহলে আমার নিয়ম কি? আবার দীর্ঘই থাকলে এখানে সন্ধি বিচ্ছেদে এ হয়ে যাবে। দেখেন তাই হয়েছে। এবারে আসে আমাদের নিয়ম 3, শব্দে ওকার থাকলে সন্ধি বিচ্ছেদে অ বা আ প্লাস রস্যই বা রস্যু হবে। এটা একটু আমরা যদি একটু দেখি, সূর্যোদয়, এখানে দেখেন ও, সূর্য। এখন এটাকে যদি আপনি সন্ধি বিচ্ছেদ করছেন, অর্থাৎ আপনার প্রশ্ন আছে কি সূর্য যোগ উদয়, সূর্য যোগ উদয়। সূর্যের এখানে কোনো কিছু নেই, অর্থাৎ এখানে আছে অ আর এইখানে আছে হচ্ছে রস্যু। আবার আপনি যদি এটা পড়েন পর উপকার, পর যোগ উপকার, তাহলে কি হচ্ছে পর, পরের এখানে কি নেই, আচ্ছা কিছু না থাকলে কি আছে অ, অ হচ্ছে নীলিন বর্ণ, অর্থাৎ মিন্স অ এর কোনো লিখিত রূপ নেই, কিন্তু অ সকলের সাথে নীলিন বা মিলিত হয়ে যায়, যার ফলে উচ্চারণে অ এর বিদ্যমান থাকে বা বিদ্যমিত থাকে। এবার উপকার, উপকারের প্রথম অক্ষর কি রস্যু, তাহলে উপকারের প্রথম অক্ষর হচ্ছে রস্যু। এবার এই যে নবরা, এটা কিন্তু পরীক্ষায় আসে, নব যোগরা। আচ্ছা একটা হ্যাপি নিউজ দিয়ে দিই, সেটা হচ্ছে সকল অ্যাডমিশন পরীক্ষা আগে আসতেছে, আপনাদের পরীক্ষা খুব সম্ভব মনে হয় আগাবে, সেইভাবে একটু পড়াশোনা করেন। অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা যাদের যাদের ভর্তি পরীক্ষা আসলে যেই টাইমে পরীক্ষা নেয় তার থেকে 15-20 দিন আগে ডেট দিয়ে দিচ্ছে, যার ফলে আশা করা যাচ্ছে যদি কোনো কারণে চায় যে জানুয়ারির শেষ সপ্তাহে তো আর সম্ভব না, মার্চের প্রথম সপ্তাহে নিতে, তার কিন্তু নিতে পারে। অথবা যদি নির্বাচন কোনো কারণে ফেব্রুয়ারির মাঝামাঝি চলে যায়, তাহলে আপনাদের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নিতে বা দ্বিতীয় সপ্তাহে নিতে অসুবিধা নাই। তো সেইভাবে একটু সময় কম হিসাব করেই প্রিপারেশনটা নিয়েন। স্যার দেখলাম এক জায়গাতে যে হচ্ছে নির্বাচনের পরে নার্সিং এর পরীক্ষা নেবে, এখন সঠিক জানি না। হ্যাঁ, নির্বাচনের পরে হওয়া উচিত, কিন্তু আসলে কি অ্যাডমিশন পরীক্ষাটা তো একটা জনসমাগম পরীক্ষা, অর্থাৎ আপনারা অনেক লোক হবেন এখানে এখানে পরীক্ষা দিবেন। এবং দেশের পরিস্থিতি যদি অস্থিতিশীল থাকে, অর্থাৎ ভালো না থাকে, তাহলে আপনি পরীক্ষা দিতে যাবেন কি করে? গুচ্ছের মতো লোকরা যদি বলে যে আসলে আমরা জানুয়ারির শেষে পরীক্ষা নিতে চাচ্ছি, সেখানে তো আর কোনো অপশন থাকে না। ন্যাশনাল ইউনিভার্সিটি বলতেছে আসলে আমরা জানুয়ারি প্রথম সপ্তাহে অথবা ডিসেম্বর শেষের দিকে পরীক্ষা নিয়ে ফেলবো। এখন কতটুকু কাজে কর্মে ফলায় এটা হচ্ছে মেইন কথা। যদি তারা কাজে কর্মে ফলাইতে পারে তাহলে আপনারও ধরে নিতে হবে যে হ্যাঁ জানুয়ারি লাস্ট সপ্তাহ অথবা ফেব্রুয়ারি ফার্স্ট সপ্তাহ। এখন আপনার চিন্তা করতে হবে গুচ্ছ আর জাতীয় বিশ্ববিদ্যালয় কী করতেছে। রিসেন্ট যে আপডেটটা, জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে যে আমরা ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথমে, এবং গুচ্ছ তাই বলতেছে যে আসলে আমরা ডিসেম্বরে, গুচ্ছ তো ডেটও দিয়ে দিছে, আমি আগের দিন ভিডিও দিছিলাম, হয়তো বা কেউ দেখলে দেখতে পারেন। তো ওইখানে বলা আছে যে গুচ্ছ তো তাদের ডেটও দিয়েছে আসলে কবে কি নিতে চাচ্ছে না চাচ্ছে। এখন সেইভাবে যদি কাজ কাম আগায় তাহলে তো বিপদ চলে আসবে না। যাই হোক, নিয়ম 4, এটা হচ্ছে শব্দের শেষে অর, অর থাকলে এর শেষে রেফ থাকলে এটা সন্ধি হচ্ছে অ বা আ যোগ রি হয়। যেমন কি
দেব যোগ ঋষি, দেবর্ষি। এখন উচ্চারণের সময় কিন্তু অর হচ্ছে দেবর, দেবর, দেবর্ষি, রাজর্ষি, মহর্ষি, সপ্তর্ষি। দেখেন অর উচ্চারণটা কিন্তু প্রতিবারই থাকতেছে। এখন এই অর উচ্চারণকে যখন আমরা বিভক্ত করব তখন কি আসতেছে, একটা অ বা আ আর একটা রি। একটা অ বা যেমন মহর্ষি, মহা, মহার এখানে একটা আ আর ঋষি রি। এবার উত্তম বর্ণ, উত্তম কিছু নেই মানে অ আছে, আর হচ্ছে কি ঋণ। এখানে এখানে আপনারা উচ্চারণ করতেছেন কি, কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে কি, অর্থাৎ কিছু কিছু আছে আপনারা যুক্ত বর্ণ হয়তো বা পড়ছেন যে স্পষ্ট অস্পষ্ট। এই অস্পষ্ট যেগুলো এইগুলো একটু কঠিন, এগুলো একটু বেশি করে পড়লে আসলে ভালোভাবে হয়ে যাবে। এবার আসা হচ্ছে 6 নম্বর, শব্দে ঐকার থাকিলে সন্ধি বিচ্ছেদে অ বা আ প্লাস এ বা ওই হবে, যেমন জনৈক, জনৈক। আবার মহর্ষজ্য, হিতৈষী, হিতৈষী। এখন দেখেন যখন আপনার আমি এগুলো উচ্চারণ করে এখন ভেঙে দিচ্ছি, জৈনিক। এখন জৈনিকের উচ্চারণটা কি হচ্ছে, জন যোগ এক, অর্থাৎ অ বা আ প্লাস এ বা ওই, অ বা আ প্লাস এ বা ওই। এখানে আসতে আছে অ আর এখানে আছে হচ্ছে এ। আবার মতৈক্য, মত যোগ ঐক্য। আচ্ছা, মতের এখানে আছে অ আর ঐক্যের এখানে আছে হচ্ছে ওই, তাহলে মত যোগ ঐক্য, এটা হচ্ছে অতুল ঐশ্বর্য। অতুল, অতুল এখানে কিছু নেই, অর্থাৎ আছে হচ্ছে আমাদের অ আর ঐশ্বর্যের এখানে আছে হচ্ছে ওই। তাহলে এই হচ্ছে নিয়ম। এরপর আসলে 7 নম্বর নিয়মটা, সেটা হচ্ছে শব্দে ঔকার থাকিলে সন্ধি বিচ্ছেদে অ বা আ বা অ বা ঔ হয়। আসলে এতদিন যে জিনিসগুলো পড়িয়েছিলাম এগুলো সবই ছিল থিওরি। এখন বাংলা তো গ্রামারে বলে কিছু জিনিস আছে, আপনারা ইন্টারে হয় নাকি হয়তো বাংলা গ্রামার মানে বাংলা প্রাইভেট পড়ছেন। আসলে বাংলা প্রাইভেট পড়া লাগে যার কারণ সেটা হচ্ছে গ্রামার। এবার আসে হচ্ছে হ্যাঁ, এবার কি হচ্ছে, কোশ্চেন কি হার্ড হইতে পারে, আপনার মন কি বলছে? শোনেন, প্রশ্ন হার্ড হলে মেন কথা হচ্ছে প্রথমত রেজাল্ট ফল করছে। রেজাল্ট ফল করলে আসলে প্রশ্ন হার্ড করা মানে একটা অবস্থা, খারাপ অবস্থা। দ্বিতীয়ত স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেই হবে। আর তৃতীয়ত হচ্ছে যদি প্রশ্ন হার্ড করে কম মার্কের চান্স হবে। তখন প্রশ্ন হার্ড বা কঠিন এটা তো না, আপনি আপনার প্রিপারেশন নিয়ে যাবেন, আপনি আপনারটা দাগে আসবেন। কিন্তু আসলে বিগত বছরের তুলনায় যদি পরীক্ষার সময়সূচি একটু আগায় আসে তখন প্রশ্ন একটু সহজ হয়, কিন্তু একদম যে স্ট্যান্ডার্ডের বাইরে চলে যায় তাও হবে না। আচ্ছা, না বনৌষধ। স্যার, আমি করলাম, প্রিপারেশন তো অবশ্যই ভালো নেওয়া লাগবে, কিন্তু মানে আপনাদের একটু আইডিয়া থাকার দরকার ছিল সেজন্য। হ্যাঁ হ্যাঁ, তাই তো বললাম আসলে, যে যদি পরীক্ষার সময় হচ্ছে আগায় আসে, অর্থাৎ 15-20 দিন বা 1 মাস আগায় আসে, তখন হয়তো সবাই জানে যে আসলে প্রিপারেশন কেমন কি। তো তখন অবশ্যই আসলে আপনার প্রিপারেশন বা মানে প্রশ্নের মানটা আসলে একটু নর্মালাইজ হবে, অর্থাৎ মিডিয়াম রেঞ্জের প্রশ্ন একটু বেশি দিবে। আবার যখন দেখবেন একটু ডেট যখন পিছাবে তখন আসলে সবার প্রিপারেশন বেশি থাকবে, তখন একটু হার্ড প্রশ্ন দিবে, এইভাবেই। আচ্ছা, বন ঔষধি, বন যোগ ঔষধি। আবার আছে দিব্য ঔষধ, দিব্য যোগ ঔষধ, অর্থাৎ অ যোগ ও বা ও। এবার যদি 8 নম্বরে আসে, আসলে সন্ধি বিচ্ছেদের এক একটা নিয়মিত অনেক বড়। দীর্ঘইকারের থাকলে সন্ধি বিচ্ছেদে রস্যই দীর্ঘই বা রস্য দীর্ঘ, রস্যই দীর্ঘই থাকে, যেমন রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র। আছে কি আমার দীর্ঘইকার, হচ্ছে কি প্রতীক্ষা, দীর্ঘইকার, দুইটাই কিন্তু দেখেন রস্যি দীর্ঘি। এখন জফলা ব্যতীত যে নিয়মগুলো আছে এটা একটু বলি, যে শব্দে জফলাকার থাকলে সন্ধি বিচ্ছেদে রস্যই বা রস্যই দীর্ঘই ব্যতীত অন্য স্বর হবে। অর্থাৎ যদি জফলা থাকে তাহলে রস্যই প্লাস রস্যই দীর্ঘই ব্যতীত অন্য যে কোনো একটা স্বর, যেমন নতম্বু, নদী যোগ অম্বু, দেখেন রস্যই দীর্ঘই বাদে আরেকটা স্বর হচ্ছে। আবার অত্যন্ত, অতি যোগ অন্ত, দেখেন রস্যই দীর্ঘই স্বর আরেকটা স্বর হচ্ছে। এই আসলে আমাদের হচ্ছে কি রে, পেজ 42-49 মাঝখানে পেজ উধাও। আচ্ছা, আমরা এটা দিয়ে কাজ করতেছি। আচ্ছা, আমরা স্বরসন্ধি শেষ করলাম না, এবার একটু ব্যঞ্জন সন্ধি দেখি। সেটা হচ্ছে স্বরে ব্যঞ্জনে, অর্থাৎ ব্যঞ্জনে আর ব্যঞ্জনে, ব্যঞ্জন এবং স্বরে মিলিত হলে সেই সন্ধিকে ব্যঞ্জন সন্ধি বলে। অর্থাৎ কি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হতে পারে, আবার
আবার ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ হতে পারে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ বলতে ব্যঞ্জন সন্ধি, আবার ব্যঞ্জন এবং স্বরসন্ধিও হতে পারে। এখন প্রকৃত বাংলা ব্যঞ্জনের সাথে সমীভাবন, আসলে সমীভাবন আপনাদের পড়াইছিলাম মনে আছে কি না, এই নিয়মেই হয়ে থাকে। যেমন প্রথম ধ্বনি অঘোষ এবং পরবর্তী ধ্বনি যদি ঘোষ থাকে, দুটি মিলে ঘোষ দ্বিত্ব হয়। যেমন সন্ধিতে ঘোষ ধ্বনির পূর্ববর্তী অঘোষ ধ্বনির ঘোষ হয়, যেমন ছোট্ট যোগদা হচ্ছে কি ছোড়দা। আবার হলন্ত র অর্থাৎ বদ্ধ অক্ষর, দেখবেন এই যে নিচে হস আছে অর্থাৎ বদ্ধ অক্ষর যেটাকে বলে, ধ্বনির পরে অন্য ব্যঞ্জন ধ্বনি থাকলে তাকে রয়ের লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনি দ্বিত্ব হয়। এটা কারণ আমরা দেখি, যেমন আর যোগ না হয়ে যাচ্ছে কি আর না। কেন আর না হচ্ছে, এখানে বলা হয়েছে যে র বদ্ধ অক্ষর বিশিষ্ট ধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি থাকলে র লুপ্ত হয় এবং পরবর্তী ধ্বনি দ্বিত্ব হয়। তাহলে র লুপ্ত হচ্ছে, পরবর্তী ধ্বনি হচ্ছে দন্তন্না, দন্তন্নামার দ্বিত্ব হচ্ছে। এবার আসি চ বর্গীয়। চ বর্গীয় আপনারা জানেন যে 5টা বর্গ আছে, ক চ ট প। তো ক চ ট পর যে চ বর্গীয় যেটা আছে সেটা বোঝানো হচ্ছে যে চ বর্গীয়র আগে যদি ত বর্গীয় ধ্বনি আসে তাহলে ত বর্গীয় ধ্বনি লোপ হয় এবং চ বর্গীয় ধ্বনির দ্বিত্ব হয়। এই ভাষাগুলো খুবই সহজ ভাষায় লেখা। যেমন ত বর্গীয় চ বর্গীয় পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয়, অর্থাৎ ত এবং চ যদি পাশাপাশি আসে যেটা প্রথমে থাকবে ওইটা লুপ্ত হয় এবং পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হয়। এটা একটু যদি দেখি, নাত যোগ জামাই, নাচ জামাই, দেখেন বর্গজা দ্বিত্ব হচ্ছে। আবার বদ যোগ জাত হচ্ছে কি বজ্জাত। এরপরেটা যেটা আছে সেটা হচ্ছে প এর পরে চ এবং দন্তস্বর পরে ত এলে, অর্থাৎ প এর পরে যদি চ আসে এবং দন্তস্বর পরে যদি ত আসে তাহলে চ ও ত স্থলে তালব্য হবে। কীভাবে হবে? 5 যোগ শ হচ্ছে কি 500, আমরা উচ্চারণ করতেছি 500। আবার যখন 7 যোগ চ অর্থাৎ কি দন্তস্বর পরে তালবস্য এলে, এখানে তালবস্য স্থলে হচ্ছে দেখেন 700। আবার পাশ শিখা। এবার হচ্ছে হলন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না। যেমন হলন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি লোপ হলে যেমন কি বন দন্তনা যোগ আই, বোনাই, দেখেন আটা আকার হয়ে যাচ্ছে। আবার চুন যোগ আরি হচ্ছে কি চুনারি, চুন যোগ আরি হয়ে যাচ্ছে চুনারি। এবার দেখি পিডিএফের তৎসমটা আছে কিনা, আমরা একটু যদি পাই। হঠাৎ করে মাঝখানে 3-4 পেজ উদাও। আচ্ছা তৎসমটা নাই, বিসর্গ আছে, আমরা বিসর্গ থেকে আবার ফিরবো। এটাই বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ অবিকৃত অবস্থা আছে, এদের মধ্যে অর্ধেক তৎসম। তৎসম মানে হচ্ছে তার সমান। এখন কার সমান? সংস্কৃত সমান। এইগুলার এই যে আমরা একটু আগে পড়ছি যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তো স্বরসন্ধিতে আসে আমরা যে নিয়মগুলো দেখলাম, আসলে এই যে স্বরসন্ধিগুলো আমার পড়া হয়ে গেছে। এবার ব্যঞ্জন সন্ধিটা যদি দেখি, আসলে এই কারণে অনেকগুলো নিয়ম। এই যে ব্যঞ্জন সন্ধি হচ্ছে ব্যঞ্জন যোগ স্বরধ্বনি, যে আমরা বললাম ক র গ চ র জ, অর্থাৎ এইগুলো আপনারা যে বললাম যে ক এর বর্গ সাথে চ বর্গ, যে নিয়মগুলো বললাম জাস্ট একটু আপনারা এইখানে এসে কানেক্ট করে নেবেন। এই বইটার পিডিএফ আপনাদের দেওয়া ছিল, না থাকলে একটু আমার কাছে নিয়ে নিন। প্রত্যেকটা নিয়ম এখানে দেওয়া আছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন যে আসলে কোথা দিয়ে কি যুক্ত হয়েছে বা কোথা দিয়ে কি ঘটনা ঘটছে। এবং স্পেসিফিক যদি কোনো নিয়ম বুঝতে অসুবিধা হয় তখন আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিন। এবার আমরা ফিরি বিসর্গ সন্ধিতে। বিসর্গ সন্ধির প্রথম নিয়ম হচ্ছে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত। বিসর্গ সন্ধি 2 প্রকার। খাঁটি বাংলা শব্দে বিসর্গের ব্যবহার নেই। বিসর্গের সাথে র এবং দন্তস্বরের সাথে ধরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি হলো স্বরধ্বনের বা ব্যঞ্জনধ্বনির সাথে পূর্বপদের বিসর্গ এবং মিলন। যেমন বিসর্গ সন্ধি দুভাগে সাধিত হয়, বিসর্গ প্লাস স্বরধ্বনি, বিসর্গ প্লাস ব্যঞ্জনধ্বনি। যেমন নি প্লাস রব হচ্ছে কি নীরব। আবার পুর যোগকার, এই যে বিসর্গ, এইগুলোকে আসলে বলা হচ্ছে বিসর্গ ধ্বনি। পুর যোগকার হচ্ছে কি পুরস্কার। এবার আসলে আমরা নিয়মগুলো দেখি যে আসলে কোন নিয়ম এটা হচ্ছে। ব্যবহৃত শব্দে তালবস্যা দন্তস্যা অর্থাৎ মূর্ধন্যস্য দন্তস্যা 3 স্বর যে স্বর থাকুক প্লাস হচ্ছে বর্গীয় প্রথম বা দ্বিতীয় বর্ণ থাকলে তালবস্যা মূর্ধন্যস্য দন্তস্যা বিসর্গ হয়ে যায়। যেমন শিরচ্ছেদ,
শিরচ্ছেদ। এখন এটা দেখেন চ চ বর্গীয়র দ্বিতীয় বর্ণ ছেদ হয়ে যাচ্ছে কি শিরচ্ছেদ। এখানে এটাই হচ্ছে মেইন ক্যাচ, যে আসলে যে তালব্য প্লাস বর্গীয় দুটা থাকলে এটা বিসর্গ হয়ে যাচ্ছে। দেখেন এখানে রয়ের এখানে কি হয়ে যাচ্ছে আমাদের বিসর্গ রূপান্তরিত হচ্ছে। এখানে কিন্তু তালবস্যার বিদ্যমান আছে, কিন্তু এখানে সেটা রূপান্তরিত হচ্ছে কিসে বিসর্গতে। আবার যদি নমস্কারটা দেখি, দেখেন নমর পরে একটা বিসর্গ কারের এটা আছে। নিয়ম কি, বিসর্গর পরে যে কোনো বর্গীয় বর্ণ, কোন বর্গীয় ক বর্গীয় বর্ণ আছে, তাহলে এটা বিসর্গ লোপ পাচ্ছে হয়ে যাচ্ছে কি নমস্কার। এবং লোপ থাকলে অর্থাৎ লোপ পেয়ে কি বসতেছে তালবস্যা মূর্ধন্য এবং দন্তস্য। এবার আসি আসলে 2 নম্বর নিয়মটাই আমরা ব্যবহৃত শব্দে র বা রেফ স্থলে বিসর্গ হয় তাহলে বাকি সব অংশ অপরিবর্তিত থাকে। যেমন দূর অবস্থা দু যোগ অবস্থা, আবার নিরাপদ নি যোগ আপদ অর্থাৎ কি থেকে আপদ থেকে মুক্ত, আবার নি যোগ আকার অর্থাৎ কি আকার নেই। আচ্ছা কিছু আরেকটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে শব্দে ওকার স্থলে বিসর্গ হয়। যেমন কি তপবন, তপবন অর্থাৎ এখানে বিসর্গ আছে, এটা এখানে ওকার রূপান্তরিত হচ্ছে। আবার যদি দেখেন মন যোগগত, এখানে মনগত হচ্ছে। আচ্ছা নিপাতনে সিদ্ধ বলতে বোঝানো হচ্ছে এখানে কিছু কিছু জিনিস আছে আসলে এদের কোনো নিয়ম ধারা নেই, এদের কিছুতে ফেলা যায় না। এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর করতে হবে, এবং যতটা প্র্যাকটিস করবেন তত দ্রুত এটা আপনি আয়ত্ত করতে পারবেন। আচ্ছা নত্যবিধান সত্যবিধান এটা দিয়ে আসলে আজকে ক্লাস আমরা শেষ করে দিব। নত্যবিধান হচ্ছে যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানের দন্তন্বয়ের পরিবর্তে মূর্ধন্য হয় তাকে বলা হয় নত্যবিধান। নত্যবিধান ও সত্যবিধানের নিয়ম সঠিক না হলে আসলে অর্থের পার্থক্য হয়। নত্য সত্য বিধানের পার্থক্য হচ্ছে খাঁটি বাংলা শব্দের নত্য ও সত্য বিধান যুক্ত থাকে না। এবারে যদি আমরা একটু দেখি, শুধুমাত্র তৎসম শব্দে নত্যবিধান বা সত্যবিধান কার্যকর হয়। যেমন রি র শয়ের পর মূর্ধন্য হয়, রি র শয়ের পর মূর্ধন্য হয়। অরণ্য র, আকীর্ণ, উষ্ণ, ঋণ, কারণ, কর্ণ, এই যে শব্দগুলো আসলে দেখছেন প্রত্যেকটা শেষেই মূর্ধন্য হচ্ছে। তবে র বা র ফলার পর আয়ন শব্দ যদি থাকে সেটা পরে মূর্ধন্য হয়। এবার আরেকটা নিয়ম হচ্ছে রি র শয়ের পরে স্বরধ্বনি অথবা বহায়ং, বহায়ং স্বরধ্বনি বা মূর্ধন্য, এবং এটাকে আপনি যদি বলেন বহায়ং, বহ অনুসরণ বহায়ং, এবং ক ও প বর্গীয় ধ্বনি থাকলে সেটা মূর্ধন্য হয়। যেমন কি আকর্ষণ, এখানে দেখেন ক বর্গীয় বর্ণ আছে, কৃপণ প বর্গীয় বর্ণ আছে, হরিণ, আবার অর্পণ। যেটা দেখবেন যে ক প বর্গের ভিতর পড়ছে না তখন দেখবেন যে বহায়ংয়ের ভিতর পড়ে কিনা, যদি বহায়ংয়ের ভিতর পড়ে তাহলে এটা এই নিয়মে সিদ্ধ হচ্ছে। সমাসবদ্ধ কিছু শব্দের নত্যবিধান খাটে না, যেমন কি দুর্নাম, দুর্নীতি, এই যে প্রত্যেক জিনিস কি সমাজবদ্ধ শব্দ না, তো যার ফলে ত্রিনয়ন, তিন নয়ন আছে যার, এখানে কিন্তু মূর্ধন্য হবে না। শ্রীমান, শ্রী হয়েছে যার বা শ্রী, পরন্য, পরের হস্ত অন্য, নির্নিমেষ, নিষ্পন্ন, অহর্নিশ, এখানে হয়তো আমি কিছু কিছু সমাজ ভুল বলতে পারি, ছাত্রীদের বসবাসের নিমিত্তে যে নিবাস বা এই টাইপের, এগুলো যদি ভুল বলে একটু ধরা দিন। তো এই যে শব্দগুলো আসে আসলে এই সমাজবদ্ধ শব্দ হচ্ছে আসলে নত্যবিধান খাটে না, এখানে দন্তন্বয় বসে। প্র, পরা, পূর্ব, অপর এই চারটি শব্দ অর্থাৎ অর্ণের শব্দ থাকলে তাতে মূর্ধন্য হয়। প্রাণীর তিনটি শব্দের পরও মূর্ধন্য হয়। ট বর্গীয় ধ্বনির আগে যুক্ত ব্যঞ্জনের তৎসম শব্দে দন্তন্য থাকলে সবসময় মূর্ধন্য হয়। যেমন ঘণ্টা, বন্টন, লণ্ঠন এই যে যা আছে। ত বর্গীয় ত, থ, দ চারটি অক্ষরের শেষে দন্তন্য কখনোই মূর্ধন্য হয় না। যেমন অন্ত, গ্রন্থ, ক্রন্দন, অন্তর অর্থাৎ কি এই যে ত বর্গীয় শেষ অক্ষর হচ্ছে দন্তন্য, অর্থাৎ